যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ এলে বাংলাদেশে এই বিএনপি, এই জামায়াতে ইসলামী, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন কেউ থাকতে পারবে না। এই ভয় যত প্রগাঢ় হবে তত ওয়াকারুজ্জামানের পক্ষে তার একটা সেনা শাসন বা একটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার গঠনের পথ পরিষ্কার হবে। তবে ওয়াকারুজ্জামান অনেকবার আমাদের বলেছেন তিনি ক্ষমতা নিতে চান না, তিনি নির্লোভ, তার ক্ষমতার কেন্দ্রে বসার কোনো ইচ্ছা নাই। কিন্তু আসিম মুনিরও তো ক্ষমতায় বসেন নাই। আসিম মুনির পাকিস্তানে ফিল্ড মার্শাল বনে গেছেন। সেনাবাহিনী জুন মাসে উঠে যাবে ঘোষণা দিয়েছিল সরকার এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং তারপর থেকেই সন্দেহ ছিল যে সত্যিই কি সরকার সেনাবাহিনীকে উঠিয়ে দিতে পারবে, কিংবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি সত্যিই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান। এসবের মধ্যেই 22শে জুন এসে নির্বাচিত সরকার, তারেক রহমান সরকার, তার সরকারের 4 মাস পেরোনোর মাথায় আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী মোতায়েন করলো 6টি জায়গায়। অন্তত ঢাকা মেট্রোপলিটন সহ যে 6টি জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে, সেই ঘোষণা দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন যে 15 তারিখে নাকি সেনাবাহিনীর সকল সদস্যরা ব্যারাকে ফিরে গিয়েছিল। মানে কি নাটকীয় ঘটনা বলুন! মাত্র 15ই জুন ব্যারাকে নাকি ফিরে গিয়েছিল ওয়াকারুজ্জামানের সকল সেনা সদস্য, আর এরপর 22শে জুনে আর সইতে না পেরে তারেক রহমান সরকার আবারও ব্যারাক থেকে বের করে এনেছে ওয়াকারুজ্জামানের বাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায়, এবং এবার সুনির্দিষ্টভাবে তাদেরকে মোতায়েন করা হয়েছে যে আওয়ামী লীগ, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে, সে কারণে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে নামানো হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর শুধুমাত্র গত 20 বছরের ইতিহাসটা যদি আপনি একটু খতিয়ে দেখেন বা পেছন ফিরে দেখেন, তাহলে আপনি নিশ্চিতভাবেই স্বীকার করবেন যে সরকারের সাধ্য নাই যে তারা সেনাবাহিনীকে মোতায়েন করবে এবং সেনাবাহিনী ঠিক মানে সরকারের চাওয়া মতো সরকারের নিয়ন্ত্রণাধীন থেকে ইন-এইড টু সিভিল পাওয়ার কাজ করবে, সেটার আসলে সাধ্য বাংলাদেশের সরকারগুলোর নাই। মানে এমনকি শেখ হাসিনা সরকার তার 15 বছরের বেশি সময়ের শাসনামল শেষে সর্বশেষে 2024-এর জুলাইয়ে প্রথমবারের মতো ইন-এইড টু সিভিল পাওয়ার সেনাবাহিনীকে মোতায়েন করেছিল, এবং তখনও ওয়াকারুজ্জামানের বাহিনী সিদ্ধান্ত নিয়েছিল যে একেবারে দরবার বসিয়ে সেনাপ্রধান নিজে অফিসারদের সঙ্গে কথোপকথনে সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে কিছুতেই তারা সরকারের নির্দেশানুযায়ী রাস্তার আন্দোলন দমন করবেন না, তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলবেন। পরে অবশ্যই এটা বেরিয়ে এসেছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান, মানে জাতিসংঘ কি, মার্কিন যুক্তরাষ্ট্রের সকল নীতি এবং পরিকল্পনা বাস্তবায়নকারী যে বৈশ্বিক প্রতিষ্ঠান, সেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ক তিনি নিজে সেনাবাহিনীকে বলেছিলেন যে সেনাবাহিনী যদি রাজপথে সক্রিয় থাকে সরকারের কথা অনুযায়ী, তাহলে তারা আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যেতে পারবে না। এবং ভলকার টুর্ক সেটা নিজে বিবিসির একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে গিয়ে খুবই কৃতিত্বের সঙ্গে ঘোষণা করে এসেছিলেন। মনে করে দেখেন 2007 সালে 1/11 সরকারের সময় কি ঘটলো, কখন মইনু আহমেদরা বন্দুক নিয়ে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হয়ে বিএনপির প্রেসিডেন্ট রিয়াজউদ্দিন আহমেদকে বন্দুকের নলের মুখে জরুরি অবস্থা জারির ঘোষণা দিতে বাধ্য করলেন, এবং তারা একটা সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করলেন। সে সময়ও মইনু আহমেদদের যুক্তি ছিল যে জাতিসংঘের তরফে তাদের কাছে চিঠি লিখে বলা হয়েছে যে যদি রাজনৈতিক দলগুলো যে সহিংসতায় মেতে উঠেছে রাজপথে এবং কিছুতেই একমত হচ্ছে না তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে, এর সংঘাত থামাতে এখনই যদি সেনাবাহিনী গিয়ে দায়িত্ব না নেয়, তাহলে নাকি আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কিছুতেই সুযোগ পাবে না বাংলাদেশের সেনাবাহিনী। তার মানে বাংলাদেশের সেনাবাহিনী কখন দায়িত্ব নিয়ে ফেলে আর কখন দায়িত্ব নিতে আর রাজি হয় না, এ দুটোই শেষ পর্যন্ত নির্ভর করে সেই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে তারা কাজে যেতে পারবেন কি পারবেন না এর ওপর। এবং এই সুতোটা
পুরোপুরি নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন, নতুন রাষ্ট্রদূত, তিনি যখন জানুয়ারি মাসে বাংলাদেশে এলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমের সঙ্গে যে সাক্ষাৎটি করেছিলেন সেখানে তিনি স্পষ্টত বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে বৈশ্বিক এই সব মিশনে প্রস্তুত রাখার জন্য প্রতি বছর $15 লক্ষ বেশি খরচ করে। কাজেই সেনাবাহিনীর দায়িত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটাকে মজবুত রাখার। এই অবস্থায় দেখেন কোন দিন হঠাৎ করে এই সেনা মোতায়েনের ঘোষণা এলো। সে সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সফরে আছেন এবং তিনি তার প্রথম বিদেশ সফরে গেছেন এবং তিনি প্রথম বিদেশ সফর মালয়েশিয়া থেকে সেরে মূলত চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই বিষয়টিকে মাথায় রেখে তার চীন সফরের আগের দিন কিন্তু এই ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটির দিনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সাংবাদিকদেরকে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করলে পস্তাতে হবে না। তার মানে চীনে যে যাচ্ছেন তারেক রহমান সেটাকে একটা সরাসরি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের নির্ভরতা, ভরসা, সমর্থনের ব্যত্যয় হিসেবে ধরে নিয়ে মার্কিন রাষ্ট্রদূত স্পষ্ট বার্তা দিয়ে এসেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এই ভরসা কমিয়ে চীনের সঙ্গে যে মাখামাখি করতে যাচ্ছে তারেক রহমান সরকার, এর ফলে তারেক রহমান সরকারকে পস্তাতে হবে। এই সফরটা শুরু হলো। আর 23শে জুন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আওয়ামী লীগ সারা বাংলাদেশে ঝটিকা মিছিল করতে পারে, নানাভাবে তাদের উপস্থিতি জানান দিতে পারে। কি ঘটে গেল হঠাৎ 22শে জুন, মানে তারেক রহমান যেই সময়টায় চীনে রওনা হয়েছেন, যে তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে শুকনো মুখে ঘোষণা দিতে হলো যে সেনাবাহিনী আবার মাঠে নেমে আসবে। ওয়াকারুজ্জামান তিনি কি সত্যি ব্যারাকে থাকতে চান? তাকে অবসরে যেতে হবে 2026 সালের জুন মাসে। যেসব অসাংবিধানিক কাজে তিনি যুক্ত হয়েছেন কিংবা যাকে যাকে তিনি গত 2024-এর জুলাই আগস্টের পর থেকে অসন্তুষ্ট করেছেন, তাতে ওয়াকারুজ্জামান পরিষ্কারভাবে জানেন যে তার জন্য অবসরে যাওয়ার পর বাংলাদেশে মামলা মোকদ্দমা বিচারের মুখোমুখি না হয়ে, অন্তত সেসব মামলা মোকদ্দমা বিচারের যে কোনো সময় মুখোমুখি হতে পারেন, এই হুমকির সম্মুখীন না হয়ে এ দেশে বসবাস সম্ভব নয়। আর ওইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় ক্ষমতা নিয়েছিলেন যেই মইনু আহমেদ, সেই মইনু আহমেদ ঠিক যেভাবে একরকমের নির্বাসিত জীবন কাটিয়ে দিলেন বাকি জীবনটা যুক্তরাষ্ট্রের নিরিবিলিতে, সেটাকেও খুব আকর্ষণীয় মনে করার এই বাংলাদেশে মহাপরাক্রমশালী হয়ে ওঠা এবং 2 বছর ধরে প্রায় বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে থাকা ওয়াকারুজ্জামানের মনে হওয়ার কোনো কারণ নাই। তাহলে ওয়াকারুজ্জামানকে 2026-এর জুনের আগে নিজেরও একটা ব্যবস্থা করতে হবে। তাহলে ওয়াকারুজ্জামান কেন এখন ব্যারাকে সৈন্য ফিরিয়ে নিয়ে আবারও অন্তরালে চলে গিয়ে, মানে যেটা তার পক্ষে একরকমের অসম্ভব, তিনি একজন জাতীয় চরিত্র হয়ে উঠেছেন, তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তারপর তিনি কি করে 2026-এর জুনে নিরিবিলিতে অবসরে চলে যাওয়ার কথা ভাববেন? কারণ এমনকি সেনাবাহিনীর ভেতরে তিনি যাদের যাদের ট্রাইব্যুনালে পাঠিয়ে বিচার শুরু করেছেন, তাদের অনেক পক্ষ তার ওপর ক্ষুব্ধ এমন সব পক্ষ আছেন যারা কিনা বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের পর একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন এবং মনে করছেন যে এই ওয়াকারুজ্জামান সেই বিপ্লবটিকে অসমাপ্ত রাখার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যে কারণে বিএনপি তাকে বরাবর কৃতজ্ঞতা জানিয়ে আসছে এবং বলে যে তিনি নির্বাচনটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সম্পন্ন করেছিলেন বলেই বাংলাদেশে জামায়াতে ইসলামী নয় বরং মধ্যপন্থী বিএনপি ক্ষমতায় আসতে চেয়েছে। কিন্তু পুরো 2024-এর জুলাই আগস্টের যেই ঘটনা, সে ঘটনার সমাপ্তি কি এই নির্বাচনের মাধ্যমে হয়? 2011 সালে আরব বসন্তের পর দেশে কিন্তু বিপ্লবের পর প্রথম যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচিত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অসমর্থনের মুখে বা বিরোধিতার মুখে বা অপছন্দের মুখে ক্ষমতায় টিকতে পারেনি। শেষ পর্যন্ত ক্ষমতায় এসে বসেছে সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের কোনো সরকার
কিংবা বিশেষভাবে সেনা নিয়ন্ত্রিত মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের একটা ফর্মুলার সরকার। ওয়াকারুজ্জামান ১-১১ সরকারের ফর্মুলায় নয়, কিন্তু যদি আসিম মুনিরের ফর্মুলায়, পাকিস্তানের আসিম মুনিরের ফর্মুলায় ক্ষমতার কেন্দ্রে চলে আসতে পারেন এবং তারপর ভাগাভাগি করে একটা সরকার গঠন করে দেন, কারণ জামায়াতে ইসলামী এনসিপি তার ওপর এখন রাগ যে ক্ষমতার পুরোটাই তিনি এমন একটা নির্বাচন করেছেন তার ফলে বিএনপি একাই ভোগ করছে। কিন্তু যদি তিনি এমন একটা সরকার, যে রাজনৈতিক পরিস্থিতি এত অস্থিতিশীল, যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ এলে বাংলাদেশে এই বিএনপি, এই জামায়াতে ইসলামী এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন কেউ থাকতে পারবে না, এই ভয় যত প্রগাঢ় হবে তত ওয়াকারুজ্জামানের পক্ষে তার একটা সেনা শাসন বা একটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার গঠনের পথ পরিষ্কার হবে। তবে ওয়াকারুজ্জামান অনেকবার আমাদের বলেছেন তিনি ক্ষমতা নিতে চান না, তিনি নির্লোভ, তার ক্ষমতার কেন্দ্রে বসার কোনো ইচ্ছা নাই। কিন্তু আসিম মুনিরও তো ক্ষমতায় বসেন নাই। আসিম মুনির পাকিস্তানে ফিল্ড মার্শাল বনে গেছেন এবং আসিম মুনির একই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুরো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হয়ে এই ফিল্ড মার্শাল বনে গেছেন। শুধু তাই নয়, তিনি এমন আইন করেছেন যে পাকিস্তানের ইতিহাসে কখনো আর কোনোদিন আসিম মুনিরের কোনো সিদ্ধান্তকে বিচারের মুখোমুখি বা আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা যাবে না। তার মানে ওয়াকারুজ্জামান যেটা চান, একটা নিশ্চিন্ত নিরাপদ জীবন। 2024-এর জুলাই আগস্টের পর থেকে তিনি দেশকে যে সার্ভিস দিয়ে যাচ্ছেন তার বিনিময়ে, কিংবা তিনি পশ্চিমা শক্তিগুলোকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ফর্মুলা বাস্তবায়নে যেই সার্ভিস দিয়ে যাচ্ছেন তার বিনিময়ে তিনি যে একটা নিরবচ্ছিন্ন এবং ক্ষমতাশালী ব্যক্তি হয়ে তার অবসর পরবর্তী সময়টাও কাটিয়ে যেতে চান, সেটা একমাত্র ওয়াকারুজ্জামানের পক্ষে সম্ভব যদি পাকিস্তান মডেলে তিনি একটা জাতীয় সরকারের মতো গঠন করে দেন। মানে জেলে আছেন ইমরান খান, কিন্তু বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি তিনি প্রেসিডেন্ট, নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। এমন করে একটা ভাগাভাগির সরকার তিনি যদি গঠন করে দিতে পারেন, কিন্তু তিনি হয়ে থাকেন সকল ক্ষমতার কেন্দ্র, তাহলেই হয়তো তিনিও প্রেসিডেন্ট ট্রাম্প যেমন প্রিয় ফিল্ড মার্শাল বলে আসিম মুনিরকে সম্বোধন করেন, হয়তো ওয়াকারুজ্জামানও মার্কিন যুক্তরাষ্ট্রের ততটাই ঘনিষ্ঠ হয়ে উঠতে পারবে। আর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা সদস্যদের নামানো হয়েছে। গোয়েন্দা তথ্যে ছিল যে আওয়ামী লীগ নাকি পুলিশ সদস্য এবং এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল রাজনৈতিক দলকেই বাধা পেলে হামলা করতে পারে। বাংলাদেশে গোয়েন্দা তথ্য প্রধানত কোন সূত্র থেকে আসে আর কাদের স্বার্থ রক্ষায় আসে সে বিষয়েও আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে। কাজেই পুলিশ বাহিনীকে একেবারে কোণঠাসা করে ফেলা গেল এই ঘটনায়। বোঝা গেল পুলিশ বাহিনীর ওপর সরকার যেমন ভরসা রাখতে পারছে না, পুলিশ নিজেই আতঙ্কে অস্থির যে কোনো রকম আন্দোলন দমন করতে গেলেই তাদের গায়ে হাত পড়বে। এমনকি সেনাবাহিনীকে চাইছে জামায়াতে ইসলামী, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো দলগুলো ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সুরক্ষায়, কারণ তাদেরও ভয় দেখানো হয়েছে যে না হলেই নাকি আওয়ামী লীগ তাদেরও মারবে। এই গোয়েন্দা তথ্য এবং তার ফলে যে পরিস্থিতি তৈরি হলো, তাতে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান এবং সেনাবাহিনী দুটোই আবারও অবশ্য প্রয়োজনীয় হয়ে উঠল অনেকের জন্যেই।